বেগম জিয়ার নানা শারীরিক জটিলতার চিকিৎসা দেশে সম্ভব নয়, নিতে হবে বিদেশে। জামিন পাওয়ার ন্যায্য অধিকার আবারও বললেন মির্জা ফখরুল। ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যর্থ ছিল বিএনপি সরকার। দুর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রী, যতই ঝড়ঝঞ্ঝা আসুক বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। মহাষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা, মণ্ডপে মণ্ডপে নানা আচার, করোনা থেকে মুক্তির প্রার্থনা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বেগম জিয়ার নানা শারীরিক সমস্যায় দেশে তার চিকিৎসা সম্ভব নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বেগম জিয়াকে তার প্রাপ্য জামিন দেয়া হচ্ছে না। বেশ কয়েকবার জ্বর আসার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ছিলেন 53 দিন। সে যাত্রায় কিছুটা সুস্থ হয়ে গুলশানের নিজ বাসায় ফিরলেও প্রায় 5 মাস পর আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গতকাল মঙ্গলবার ভর্তি হয়েছেন বিএনপি নেত্রী। ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার ও কিডনি সহ নানা জটিলতায় আগে থেকেই ভুগছেন বেগম জিয়া। এর মাঝে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরার পর বেশ কয়েকবার জ্বরে ভোগেন তিনি। বারবার জ্বরের কারণেই হাসপাতালে নিতে হয়েছে বেগম জিয়াকে, জানিয়েছেন বিএনপি মহাসচিব। কেন অসুস্থ? যে 3 বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিৎসা হয়নি। আমি বলছি আপনাদেরকে, তার কোনো চিকিৎসা হয়নি, ইচ্ছা করে চিকিৎসা করেনি। তাকে হাসপাতালে নিতে হয়েছে। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল। তো ডাক্তার, তার যে ব্যক্তিগত যা চিকিৎসক আছেন তারা দেখেছেন যে তার, যেহেতু হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো এক্সামিনেশন হয়নি, টেস্ট হয়নি, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টটা তারা ব্যবস্থা নিতে চান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, বেগম জিয়ার জামিন তার প্রাপ্য অধিকার হলেও দিচ্ছে না সরকার। আপনারা তাকে জেলে রেখেছেন এই কারণে যে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বার করা যায় বা তিনি বের হন তাহলে আপনাদের তক্তে তাও থাকবে না। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়ার তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে। আপনারা তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। আপনারা এই ধরনের মামলায় সকলকে জামিন দিয়েছেন, আপনারা একজনও নাই বাইরে। দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর প্রায় 25 মাস পর শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। 2020 সালের 25শে মার্চের পর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় বিএনপি নেত্রীর। আহমেদ সালহিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকারের ব্যর্থতায় 91-এর ঘূর্ণিঝড়ে দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির 50 বছর ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, যত দুর্যোগ আসুক বাংলাদেশ সঠিকভাবেই তা মোকাবিলা করে উন্নয়নের পথে এগিয়ে যাবে। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে দেশে 10 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই প্রতিষ্ঠানটি 1972 সাল থেকে মানুষের সেবা করায় ঘূর্ণিঝড়ে মানুষের মৃত্যু 10 লক্ষ থেকে এখন প্রায় শূন্যের কোটায়। সিপিপির 50 বছরে পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নতুন আরও 4টি ইউনিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে সরকারের নেওয়া পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত। 378টি মুজিব কিল্লা নির্মাণ করা হয়েছে। উঁচু মাটির কিল্লা জাতির পিতা করে গিয়েছেন, সেগুলো আমরা সংস্কার করে দিয়েছি। ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিএনপি সরকারের ব্যর্থতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 91-এর ঘূর্ণিঝড়ে দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু হলেও জাতীয় সংসদে মৃত্যুর সঠিক তথ্য দেননি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালের যে ঘূর্ণিঝড়, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কোনো ধারণা বা প্রস্তুতি ছিল না, যার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যায়, কিন্তু তখন তারা স্বীকার করেনি। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিল, যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই।
বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যে কোনো বড় বিল্ডিং করবার সময় সেটাও যেমন নিশ্চিত করতে হবে, ঘর বাড়ি অফিস আদালত বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যাই করেন না কেন বিল্ডিং কোড মেনেই সব তৈরি করতে হবে। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক সংগঠন ও স্বেচ্ছাসেবকদের আজীবন সম্মাননা দেওয়া হয়। এ সময় কক্সবাজার প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত হয় সিপিপি স্বেচ্ছাসেবকদের মহড়া। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে কি কি করণীয় তা তুলে ধরেন ফায়ার সার্ভিস কর্মীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলার ফায়ার সার্ভিসের কর্মীদের অংশগ্রহণে মহড়া অনুষ্ঠিত হয়। শুরুতে দেখানো হয় কিভাবে আগুন লাগে এবং মানুষ বহুতল ভবনে আটকে পড়লে কিভাবে তাদের উদ্ধার করা হয়। পাশাপাশি বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ড ঘটলে কি করতে হবে সে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্যোগে যেন আমাদের জানমালের ক্ষতি না হয় সেই জন্য আমরা সাধারণ মানুষ যারা আছে প্রত্যেকে যেন সচেতন থাকে এবং সবাই যেন বুঝতে পারে যে কোন দুর্যোগে কিভাবে রক্ষা করা যাবে। আমাদের ফায়ার সার্ভিসের টার্গেটই থাকে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা। ঠিক আমরা যদি সবাইকে আমরা সচেতন করতে পারি তাহলে যে কোনো দুর্ঘটনা, আগুনে, ভূমিকম্পে তাহলে আমরা অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারবো। মানিকগঞ্জ মডেল হাই স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের তাৎক্ষণিকভাবে করণীয় তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শেষে ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস ও অগ্নিকাণ্ডের ওপর সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া রাঙামাটি, বাগেরহাট ও বেনাপোল সহ দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা সচেতনতা ও পূর্ব প্রস্তুতির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব উল্লেখ করে জনসাধারণকে সচেতন হবার আহ্বান জানান। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। মহাষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মর্তের কুমারী দেবীর পূজা করতে রামকৃষ্ণ মিশনে ছিল ভক্তদের ভিড়। ঢাকের তাল বলছে মহাষ্টমীর বার্তা। শাঁখের বোল, বেলপাতা আর উলুধ্বনিতে দেবীর আবাহন। কিন্তু আজ প্রতিমার নয়, মর্তের কুমারী দেবীর পূজা। সন্ধিলগ্নে ময়মনসিংহে মঙ্গল প্রদীপ ও পদ্মে বরণ করা হয় পার্বতীকে। যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হয় ঘি, মধু সহ ফুল, বেলপাতা। এ সময় করোনামুক্তির প্রার্থনা করেন ভক্তরা। কোলে করে দুর্গারূপী 6 বছরের এক কন্যাকে বসানো হয় রংপুরের রামকৃষ্ণ আশ্রমের মণ্ডপের কুমারী মাতার আসনে। চলে ফুল, চন্দন আর আরতিতে বিহিত পূজার মধ্য দিয়ে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। তার মধ্যে মাকে আমরা জাগ্রত করি, জাগ্রত করে মার নামে পূজাটা করা। আমরা চাচ্ছি যে এই মহামারী যেন চলে যায় আর তাড়াতাড়ি আমরা সবাই মুক্ত হয়ে যাই। সামনের দিনগুলো যেন আমাদের ভালো হয়, আগামীর পথ চলাটা যেন আমাদের সোজা হয়, সহজ হয়, সেটাই আসলে আমাদের মূল প্রত্যাশা। শঙ্খ, পদ্মা আর বস্ত্রে রাজশাহীতে আরতি করা হয় 10 ভুজা দুর্গাকে। মহা অষ্টমীতে দেবীর কাছে দুর্যোগ মুক্ত বিশ্ব প্রার্থনা করেন ভক্তরা। যে পরিস্থিতি দেশের, আমরা চাই যে করোনা যেন মুক্ত হয় বাংলাদেশ থেকে। মার কাছে চাইলাম মা যেন সবাইকে সুস্থ রাখে, সবার মঙ্গল করে আর গোটা পৃথিবী যেন করোনা মুক্তি হয়। দিনাজপুরে এক শিশুকন্যাকে দেবী সাজিয়ে তোলা হয় পূজার বেদিতে। শুরু হয় যজ্ঞ। উলুধ্বনিতে মুখর রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণ। আরাধনা শেষে দেবীর চরণে শ্রদ্ধা নিবেদন করেন পুণ্যার্থীরা। এছাড়া বগুড়ার নওগাঁ, বরিশালেও নানা আচারে অনুষ্ঠিত হয় মহাষ্টমীর পূজা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামের কুসুম কুমারী পূজা মণ্ডপে মহাষ্টমী উপলক্ষে চলছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, চট্টগ্রামের যে পূজা মণ্ডপগুলো আছে সেই পূজা মণ্ডপগুলোতে কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আজকে মহা অষ্টমী এবং অষ্টমীর যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ কুমারী পূজা সেটা কিন্তু সকাল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে কিন্তু এবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে পাথরঘাটার শ্রী শ্রী যে রাধা গোবিন্দ মাতৃ মন্দিরে। সেটা প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হয়েছে এবং এবছর কিন্তু 6 বছর একজন শিশুকে কুমারী পূজায় বসানো হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতা সকাল 12টার মধ্যেই শেষ। তবে এর মধ্যে পুরোহিতরা কিন্তু আয়োজন করছে যে
অষ্টমীর যে সন্ধি পূজা আছে সেই পূজা সেটা অনুষ্ঠিত হবে রাত 12টা থেকে 12:30টার মধ্যে। এবং আপনি জানেন যে অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির শুরুতে এই সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এবং সেই আয়োজনটাতে ব্যস্ত এখন পুরোহিতরা। তবে মণ্ডপগুলো ঘুরে ঘুরে কিন্তু দেখি দর্শনার্থীরা এবং চট্টগ্রামে প্রায় এবার 277টি মণ্ডপ রয়েছে এবং সেই 77টি মণ্ডপে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন থিমে যে আদলে করা হয়েছে। এবং আমরা এখন যেই মণ্ডপে আছি সেটা হচ্ছে কুসুম কুমারী পূজা মণ্ডপ এবং এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে এখানে আমরা যে প্রতিমা এবং চারপাশে যে মণ্ডপের সাজসজ্জা সেটা দেখেছি যে গ্রামীণ যে ঐতিহ্য বাঁশ বেত এবং খড় দিয়ে কিন্তু এই পুরো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। এবং যারা এই আয়োজক তারা বলছেন যে আসলে প্রতি বছরই তারা ভিন্ন কিছু করার চেষ্টা করে। এবারও বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যে দিয়ে তারা এই মণ্ডপটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছে। তো উৎসব এবং যে আনন্দ ঘন পরিবেশ তার মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রামে মহাষষ্ঠমী উদযাপিত হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে মহাষ্টমীর খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। 10-15 জন দুষ্কৃতিকারীর একটি দল বাসার সদস্যদের হাত, মুখ ও চোখ বেঁধে প্রায় 2.5 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার লুট করে। বুধবার ভোররাতে আশুলিয়ার কুরগাঁও এলাকার ঢাকা কো-অপারেটিভ সোসাইটির সদস্য মোহাম্মদ শাহজাহানের বাড়িতে হামলা চালায় 10 থেকে 15 সদস্যের একটি দল। দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে আর মুখে মাস্ক পরে বাড়ির সদস্যদের জিম্মি করা হয়। হাত, মুখ ও চোখ বেঁধে লুটপাট করে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা জানায় সংঘবদ্ধ দলটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির বড় ছেলে জুয়েলের নাম নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দুষ্কৃতিকারীরা, কিন্তু পেশাগত কারণে জুয়েল সেদিন মিরপুরে থাকায় তাকে না পেয়ে লুটপাট করে তারা। নগদ প্রায় 2.5 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভিতরে ঢুকে আমার বান্ধে পলায়, আমার ওয়াইফেরও বান্ধে কয়েকটা কথা বলি খালির বলে লাভ দিতে কথা বলতে আমার হাতের চুড়ি দুটো খুলে লেগে চেনটা খুলে লেগে গেল। হাতে যা ছুরি টুরি ছিল কাঁধে ধরছে এখানে যে একদম কথা বলবি না, আমরা আমাদের মতো সবকিছু নিয়ে চলে যাব। মূলত হয়তো আমাকে টার্গেট করে আসছে এবং তারা আমার নামটাই বারবার মুখে নিয়েছিল আর কি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত চালায় পুলিশ। তবে দুষ্কৃতিকারীদের মূল উদ্দেশ্য ডাকাতি নাকি কোনো শত্রুতার বিষয়ে তা এখনও নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ডাকাতির মতো টেকনিক্স ইনশিওর না, সবাই নাকি আন্ডার প্যান্ট পড়ছিল, কোনো হাফ প্যান্টও না, লুঙ্গিও না, গেঞ্জিও না। তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। প্রায় 1 মাস আগে নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। বারবার লুটপাটের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। সময় সংবাদ, সাভার। করোনা মহামারীর 1.5 বছরে খুলনা জেলায় 3000-এর বেশি বাল্যবিবাহ হয়েছে। বেশিরভাগই ঝরে পড়েছে স্কুল থেকে। আইনের তোয়াক্কা না করে নোটারি পাবলিকের মাধ্যমে রেজিস্ট্রেশন ও বয়স বাড়িয়ে এসব বিয়ে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় বাল্যবিবাহ রোধে বিদ্যমান আইন আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন শিক্ষাবিদরা। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার রূপসা উপজেলার বেলফুলিয়া ইসলামিয়া স্কুলের 9ম শ্রেণীতে এখন ছাত্রীর সংখ্যা 122 জন। এর মধ্যে 9 জনেরই বিয়ে হয়ে গেছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, করোনাকালীন স্কুল বন্ধের সময় 7ম থেকে 10ম শ্রেণীর 3000-এরও বেশি ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে। সর্বাধিক 751টি বাল্যবিয়ে হয়েছে ডুমুরিয়া উপজেলায়। আর এক স্কুলে সবচেয়ে বেশি রূপসার বেলফুলিয়া ইসলামী স্কুলের 70 জনের। ওদের ফ্যামিলি থেকে ওদের বিয়ে দিয়ে দিছে, যদিও বাল্যবিবাহ ঠিক না। অনেকের বিয়ে হয়েছে কিন্তু তারা বিয়ে করতে ইচ্ছুক ছিল না, তারা অনেক দূর পড়াশোনা করতে চাইছিল। বিয়ে হয়ে গেলেও সেসব শিক্ষার্থীদের স্কুলে ফেরানোর চেষ্টা করছেন শিক্ষকেরা। পড়াশোনা চালানোর জন্য যা ব্যবস্থা করা দরকার আমরা করব। এভাবে কিছু মেয়ে এখন ফিরে এসেছে স্কুলে, তারা নিয়মিত ক্লাস করছে। বাল্যবিয়ের জন্য নিজেদের দায় অস্বীকার করে নোটারি পাবলিকের সুযোগ থাকাকেই এজন্য দায়ী করছেন বিবাহ রেজিস্ট্রাররা। বাল্যবিবাহের জন্য আমাদের বিবাহ রেজিস্ট্রাররা দায়ী না, কিন্তু হলফ করছে যারা, হলফ নামা বা নোটারি পাবলিক তাদেরকে কিন্তু আপনি দেখবেন কোথাও কোনো সংরক্ষণের কোনো নিয়ম নাই। বাল্যবিয়ের আইন আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ। আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং অভিভাবকদের এই বিষয়ে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স 18 এবং ছেলেদের সর্বনিম্ন 21 বছর। আব্দুল্লাহ আল মামুন রুবেল,
সময় সংবাদ, খুলনা। ফরিদপুরে ২,০০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা HM ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ফুয়াদ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফুয়াদ ২,০০০ কোটি টাকা মানি লন্ডারিং এবং আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের মামলায় চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও প্রায় ডজন খানেক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের APS ছিলেন। বাংলার সময় এবার এক তরুণের স্বপ্ন পূরণের যাত্রা নিয়ে রিপোর্ট। বদলে গেল চট্টগ্রামের তরুণ আশিরের জীবন। ছোট্ট ড্রিমলাইনার যুদ্ধবিমান বানানো আশির উচ্চশিক্ষার সুযোগ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে। সময় সংবাদে খবর প্রচারিত হবার পর এই তরুণকে ঢাকায় নিয়ে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অজপাড়াগায়ে বেড়ে ওঠা মোহাম্মদ আশিরের দুঃসাহস যেন হার মানায় গ্রিক পুরাণের ইকারাসকেও। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাস করেও মেধার জোরে বানিয়েছেন বোয়িং ড্রিমলাইনারের আদলে ছোট আকারের সব বিমান। তার উদ্ভাবনের তালিকায় রয়েছে MiG-29 এবং ড্রোনের মতো যুদ্ধে ব্যবহৃত এয়ারক্রাফটও। সময় টেলিভিশনের প্রতিবেদনে এই কিশোরের প্রতিভা উঠে আসার পর তাকে বিমান বিষয়ক উচ্চতর শিক্ষার সুযোগ দিতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়। আশিরকে তারা ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করে দেয় নতুন এক জীবন। এই যে আপনি একটা ছেলেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে নিয়ে আসলেন, এটা কিন্তু আপনি দেশের জন্যই কাজ করেছেন। এই ছেলেটাকে তো আমরা জানতাম না, ও কিন্তু একটা মেধা। আসলে প্রত্যন্ত অঞ্চলে ও যে কাজ করে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইভেন ঢাকা শহরেও কিন্তু অনেক ফেসিলিটি দিয়ে আমি কাজটা করতে পারবো না। বাঁশখালীর স্থানীয় কলেজ থেকে HSCর গণ্ডি পেরোনোর পর সেখানেই একটি পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছিলেন আশির। সেখান থেকে ঢাকায় বিমান বিষয়ক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে আনন্দিত তিনি। পলিটেকনিক্যাল ডিপার্টমেন্ট আছি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তো আমি রোবোটিক্স এবং এরোডাইনামিক্স নিয়ে কাজ করতাম। আমার স্বপ্ন যে ইচ্ছা শক্তি ছিল, এটা আমি বাস্তবায়ন করার জন্য এখানে আমি সুযোগ পাইছি এই ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিকে আমি অনেক ধন্যবাদ জানাই। এসএসসিতে GPA 3.9 এবং HSCতে 3.5 পাওয়া আশিরকে ফলাফলের ভিত্তিতে নয়, মেধার বিচারে সুযোগ দেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গতানুগতিক কোনো মাপকাঠি যাচাই করা যায় না। আমরা এর ঊর্ধ্বে গিয়ে ওকে আমি যাচাই করতে যাচ্ছি। এভিওনিক্স নিয়ে আমরা একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি দেখে যদি সম্ভব হয় আমি ওই ডিপার্টমেন্টে ওকে আমি ভর্তি করতে পারি কিনা। আশিরের মতো এমন মেধাবী তরুণদের উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ দেওয়ার জন্য সবসময় সহযোগিতার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ের শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম জিয়ার নানা শারীরিক জটিলতার চিকিৎসা দেশে সম্ভব নয়, নিতে হবে বিদেশে। জামিন পাওয়ার ন্যায্য অধিকার, আবারও বললেন মির্জা ফখরুল। ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যর্থ ছিল বিএনপি সরকার। দুর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রী, যতই ঝড়ঝঞ্ঝা আসুক বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।